ধূসর ঠান্ডা চোখে তাকিয়ে আছে। না কিছু বলছে, না কিছু বোঝাচ্ছে। হয় না, বরফের মত কিছু শীতল দৃষ্টি, যা দেখলে হাত বা বিবশ হয়ে আসে। পিউয়ের বুক ধড়ফড় করছে। তানহা কখন উঠে গেল পাশ থেকে? উনি বা এসে বসলেন কখন? কোন পর্যায়ের বেয়াক্কেল হলে একটা মানুষ কিচ্ছু টের পায় না? বাকি সব ঠিক ছিল, কিন্তু বাসর আর বাচ্চা কাচ্চা, এসব কথাবার্তা শুনলে তার মান ইজ্জত। ছি, ছি। পিউ প্রার্থনা করল ভূমণ্ডল দুভাগ হয়ে যাক। যা দেখছে মিথ্যে হোক সব। এমন খুরের মতো চাউনি থেকে রেহাই পাক সে। দিকতারা চিহ্ন এন্ডিত মাটির ভেতর টুক করে ঢুকে যাওয়ার ক্ষমতা আসুক। এই যে ধূসর ভাই এইভাবে তাকিয়ে আছেন, এতে তো আরো গুলিয়ে ফেলছে সব। তার সব রাগী নির্দোষ তানহার ওপর বর্তাল। হতচ্ছাড়ি মেয়েটা যাওয়ার সময় বলবে না। ধূসর আচমকা উঠে দাঁড়ালো। লোহার চেহারাটা হালকা নড়ে উঠল তাতে। পিউয়ের চোয়াল ঝুলে পড়ে। আরও একবার বক্ষপট থপ করে উঠে ওকে নিজের দিকে এগোতে দেখে। সে যত পিছিয়ে যেতে চাইল, পায়ের কাছে থ্রি পিসের লম্বা ছড়ানো ওড়নাটায় জুতো বেঁধে আবার ধপ করে বসে পড়ল। ধূসর ওকে আড়াল করে ওর দিক ফিরেই দাঁড়ালো। চোখ দুটোতে জলজলে দুষ্টুমি, অথচ চিবুকটা অবতারা চিহ্ন অম্বুর। ভাবখানা এমন, ভীষণ চটেছে সে। পিউ ঢোক দি লল। ধূসর ভাই তো ওকে ভালোবাসেন। তাহলে এসব কথাবার্তার জন্য টর খাওয়ার সুযোগ নেই। কিন্তু বেহায়াপনার জন্য একটা খেতেই পারে। যার হাত ধরে দু কদম হাঁটা হলো না, একে অন্যের দিকে সেকেন্ড খানেকের বেশি চেয়ে থাকা হলো না, হয়নি ভালোবাসার কথা বলা, সেই কবে একটা চুমু খেয়েছিলেন পিঠে, তার সাথে বাসর অবধি ভাবা। পিউ কুণ্ঠায় মরে যাচ্ছে। ধূসর এমন ভাবে দাঁড়ালো যেন ফাঁকফুকর থেকেও তার পালানো বন্ধ। অসহায় বনে বসে থাকে সে। অপেক্ষা করে কঠিন কণ্ঠের কঠোর কিছু শোনার। এক্ষুনি হয়তো ধমকাবে, রে তারা চিহ্ন গেমেগে বলবে, তোর কি লজ্জা নেই পিউ? এত বেহায়া তুই? পিউয়ের আদল সংকীর্ণ। নিচু অক্ষিপট তাক করল বিনম্র গতিতে। ধূসর পাঞ্জাবি বলে সাদা প্যান্টে হাত ভরল। ঘাড়টা চলে এলো একদিকে। পাতলা শক্ত ওষ্ঠযুগল নেড়ে কিছু শোনাতে যাবে এর মধ্যেই স্টেজ থেকে কাতারা চিহ্ন ননার বিগলিত স্বর ভেসে আসে। চৌকিতে তাকালো ওরা। পুষ্পকে জড়িয়ে ধরে মিনা বেগম হাউমাউ করে কাতারা চিহ্নছেন। এই দৃশ্যে নিমিষে ঘুরে গেল মনোযোগ। পিউ ভুলে গেল লজ্জা। ধূসর ভুলল সবকিছু। দুজন ত্রস্ত পায়ে ছুটল সেদিকে। আমজাদ শিকদার পেছনে দুহাত বেঁধে স্ত্রীর দিক চেয়ে আছেন। চোখে মুখে এক আকাশবীর তারা চিহ্নক্রি। ভ্রু দুখানা নেত্রদয়ের নিকট আটখাটবে তারা চিহ্ন দিয়েছে। চাউনির আকার ছোট হচ্ছে ক্রমে। এই হঠাৎ কাতারা চিহ্ন ননার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না তিনি। আগামী 2 বছর মেয়ে তাদের বাড়িতেই থাকবে। যেদিন যাবে সেদিন কাদলে একটা কথা ছিল। তাহলে আজকে এই ফ্যাচ করে কাদার মানে কি? অথচ মিনার দেখাদেখি কান্নাকাটি শুরু করলেন বাকি 3 জন। সুমনা আস্তে ধীরে কাদলেও, জবা আর রুবার গলা বেশ জোরে শোনা যাচ্ছে। পুষ্পও থেমে নেই, সে আরো কয়েক ধাপ এগিয়ে। সবত ঠিকই ছিল। মিনা বেগম আচমকা কেঁদে ওঠায়, সে চুপ থাকতে পারল না। তারা চিহ্ন ননা একেবারে উগলে বেরিয়ে এলো। যারা খেতে বসেছিল, ঝড়ের মতো শস্য শব্দের কাতারা চিহ্ন ননা শুনে ত্রস্ত এপাশে এসে দাঁড়িয়েছে। গিন্নিরা তারা চিহ্ন দোছেন, আর কর্তারা হা করে দেখছেন। মাথার ওপর দিয়ে সবটা গত হচ্ছে প্রায়। আফতাব আশেপাশে তাকালেন, বেয়াই বাড়ির আশ্চর্যজনক দৃষ্টিগুলো হজম করে মুখটাকে বড় ভাইয়ের দিকে এগোলেন। আস্তে করে বললেন, এভাবে কতক্ষণ কাতারা চিহ্ন দবে ভাইজান? থামাতে হবে তো। আমজাদ শিকদার শ্বাস ফেললেন। কানায় কানায় বিদ্বিষ্টে বললেন, তোমার ভাবির আক্কেলটা দেখলে? এই কান্না কাটি সেই শুরু করল না। মেয়ে তো সাথেই যাচ্ছে, তাহলে কাঁদছে কেন? ভাইজান, মেয়ে যার কতারা চিহ্ন স্রোতার। ভাবি হয়তো 2 বছর পরের কষ্টটা আজই অনুভব করছেন। মায়ের মন কে বোঝে? তিনি কিছু বললেন না। স্টেজের দিক এগোতে গেলেন, এর আগেই সেখানে উঠল ধূসর। ওকে দেখেই থেমে দাঁড়ালেন আমজাদ। ভাইকে বললেন, আমার যাওয়ার আর দরকার হবে না। বংশের নেতাজি উঠেছেন স্টেজে। ভাষণ দেবেন এখন। তুমি বরং কান খাড়া করে শোনো। একক উদ্ধৃতি চিহ্ন বলেই হনহন করে চলে গেলেন কোথাও। আফতাব শিকদার কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইলেন সেদিকে। তারপর দুপাশে মাথা নাড়লেন, হাসলেনও। ধূসর প্রথমেই ইকবালের দিক তাকায়। ছেলেটার দু চোখে অসহায়ত্বের বন্যা। এই যে পুষ্প কাতারা চিহ্ন দোছে, সে মলিন দৃষ্টিতে দেখছে।
এতক্ষণ সেজেগুজে পরি হয়ে বসে থাকা মেয়ের চোখের কাজলটাও ঠিক নেই এখন। এত কাল দলে তার কষ্ট হয় না বুঝি। ইকবালের ইচ্ছে করল সহস্তে পুষ্পটার চোখের জল মুছিয়ে দেবে। এত এত মানুষের ভিড়ে পারল না, চুপচাপ বসে রইল। ধূসর মিনা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। জবা, সুমনা, রুবায়দা, পুষ্প আর তার একটা জটলা বেঁধেছে এখানে। পিউটা মিসিং। ও থাকলে শিকদার বাড়ির নারীর সদস্য পূর্ণ হতো। ধূসর আর চোখে তাকায়। পিউ বিরস চেহারায় স্টেজের কোনায় দাঁড়িয়ে, ছলছলের দৃষ্টি এদিকেই। ধূসর আবার চক্ষু ফেরাল। মিনা বেগমের কাঁধে হাত রেখে নরম কণ্ঠে ডাকল, বড় মা। প্রথম ডাক কানে পৌঁছালো না ওনার। তিনি তারা চিহ্ন দোছেন। পরনের কাতান শাড়িটার ভাঁজে মিশিয়ে ফেলেছেন মেয়েকে। ধূসর আবার ডাকল, বড় মা। এবারেও কাজ হলো না, একজনও মাথা তুলল না। বাধ্য হয়ে কণ্ঠ উঁচু করল সে। কেমন খ্যাক করে বলল, কি শুরু করেছ তোমরা? অমনি তারা চিহ্ন ননা থামে, সবাই ট্রাক ট্রাক দৃষ্টি নিক্ষেপ করে। ধূসর পুষ্পর হাত দুটো প্রথমে সরাল মায়ের থেকে। বলল, তুইও কি বাচ্চা হয়ে গেলি? শ্বশুর বাড়ির যাবি কবে? আর তারা চিহ্ন দুছিস এখন? ম্যাচিউর পুষ্পর থেকে এসব আশা করা যায়? পুষ্প মাথা নামিয়ে নিল। ফোপাল অল্প। একবার ইকবালের দিক চাইতেন সে সহায়হীনভাবে ইশারা করল। নীরবে বোঝালো, কেদোনা মাইলাও। মিনা আঁচলে মুখ চাপলেন। গুনগুন শব্দ হলো। বাকিরা চোখ মুছছে। ধূসর বলল, কোথায় তোমরা মা? মেয়েকে সামলাবে, তা না নিজেরাও তাল মেলাচ্ছ। কেউ উত্তর দিল না। ধূসর মিনার দুবাহু ধরে নিজের দিক ফিরিয়ে সুথাল। এসব কি হচ্ছে বড় মা? একক উদ্ধৃতি চিহ্ন। তিনি আবার কে উঠলেন, ভাতারা চিহ্ন মা, ভাতারা চিহ্ন মা কণ্ঠে বললেন। আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা। মেয়েটা আজ হোক কাল চলে তো যাবে। আমি যেন এখনই চোখের সামনে দেখতে পাচ্ছি সে সময়টা। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে এতে। পুষ্পর তারা চিহ্ন ননা থামতে গিয়েও আবার বাড়ল। মায়ের কথায় গাঢ় হলো অসুজল। মুমতাহিনা এর পর্যায়ে স্টেজে পা রাখলেন। মিনাকে আগলে ধরে বললেন, মেয়ে চলে যাবে এমন কেন ভাবছেন আপা? ও বুঝি আর আসবে না? কাছেই তো দুটো বাড়ি। ওর যখন ইচ্ছে হবে, বা আপনার যখন মন চাইবে ছুটতে চলে যাবেন। মিনা বেগম তাও কাঁদলেন। তবে শব্দ হলো না। ধূসর তার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, এত কাদার কিছু হয়নি। পুষ্প শ্বশুর বাড়ি গেলে যাক, আমরা কি নেই? তোমার আরেক মেয়ে নেই? একক উদ্ধৃতি চিহ্ন। মিনা বেগম কান্নার মধ্যেই বিড়বিড় করে বললেন, পিউটাও তো বড় হয়ে পরের ঘরে যাবে রে ধূসর। আমার একটা মেয়েও আমার কাছে থাকবে না। ধূসরের ঠোঁটনয় অমনি এক পাশে উঠে গেল। ভীষণ চতুরের ন্যায় দেখালো হাসিটা। কোনায় দাঁড়ানো পিউয়ের দিকে তাকালো নিষ্প্রভ নেত্রে, ভাবল, তোমার ছোট মেয়েকে সারা জীবন তোমার কাছেই রাখব। সেই ব্যবস্থা করতে ধূসর আছে। একক উদ্ধৃতি চিহ্ন। বরযাত্রী বাড়ি ফিরেছে। প্রস্থান নিয়েছে দূর দূরান্ত থেকে আসা সকল অতিথি। পুষ্প আর ইকবালকে একসাথে নিয়ে শিকদার বাড়ি এসেছেন সকলে। যেহেতু কাবিন, বর আজকের রাত মেয়ের বাড়িতেই থাকবে, এক ঘরে। বিষয়টা নিয়ে ইকবাল বুক ফুলিয়ে আছে। তার চেহারা হাসি হাসি বেশ। সে নিশ্চিন্ত থাকলেও পুষ্প অস্থির ভীষণ। এক বাড়ির লোকের মধ্যে বর নিয়ে একটা ঘরে ও রাত পার করবে কি করে? সকালে উঠে মুখী বা দেখাবে কিভাবে? এ বাবা, লজ্জা করবে না? পুষ্প সেই চিন্তায় ফ্যাসফ্যাস করেছে সারা পথ। তাদের গাড়ির সামনের সিটে সাদিফ। তার পাশে ড্রাইভার। রাদিফ আছে পুষ্পর পাশে। তবে ছেলেটা ঘুমে সিটের সঙ্গে লেগে গিয়েছে। পুষ্প ওর মাথাটা নিজের কাঁধে এনে রাখল। সেই সময়ে ইকবাল পুষ্পর হাত মুঠোক তারা চিহ্ন এন্ডি করল, তারা চিহ্ন তো করে। পুষ্প ছাড়াল না। ইকবাল গুনগুন করে গান ধরল, বেশর্মের মতো, আজ ফির তুমসে প্যার আ হ্যায়। পুষ্প লজ্জায় আই ডাই করে ওঠে। গোল গোল চোখে সাদিফের দিক চায়। তার দোকানে হেডফোনের দুটো মাথা গোজা দেখে স্বস্তির শ্বাস ফেলে। সাদিফ কাল থেকে বেশ চুপচাপ। তবে গতর পদযুগল জিরায়নি। বলতে গেলে এই কদিনের চাইতেও অধিক তৎপর হয়ে সে কাজ করেছে আজকে। ক্যাটারিং এর লোকজন থাকা সত্ত্বেও নিজে আগ বাড়িয়ে খাবার পরিবেশন করেছে। বিষয়টা দৃষ্টিনন্দিত। বড়রা মুগ্ধ হয়েছেন। কিন্তু ভেতরের গল্পটা অন্য। গতকাল থেকে একজনের মুখোমুখি হওয়া থেকে বাঁচতেই এই আপ্রাণ চেষ্টা তার। সাদিফ জানলায় ঠেস দিয়ে বাম হাতে থুতনি ঘষল। চোখের সামনে ভেসে উঠল গত রাতের চিত্রপট। কেমন তারা চিহ্ন অরের গতিতে একটা মেয়ে আর তারা চিহ্ন ছড়ে পড়েছিল তার বক্ষস্থলে। তারপর তার ধুকপুকানি রেশটা সারা রাত বহাল ছিল। আজ অবধি কোনো নারী এত কাছে আসেনি।
পিউয়ের হাত ছাড়া স্পর্শ করেনি কোথাও। সেখানে সোজাসুজি বুকে। সাদিফ চোখ বুজে খুলল। চশমাটা হাতে নিয়ে পাঞ্জাবির হাতায় ঘষে ঘষে আবার পড়ল। এরকম হচ্ছে কেন আজকাল? যা চাইছে তা হচ্ছে না। যা থেকে দূরে যেতে চায়, চায় এড়িয়ে যাবে তাই হচ্ছে। কি অর্থ এসবের? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। মিনা বেগম আগেভাগে মেয়েগুলোকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন সুমনাকেও। ওনারা মেয়ে জামাই নিয়ে পৌঁছানোর আগেই সবাই যেন ঘরটা সাজিয়ে ফেলে। হয়েছেও তাই। এক একজন ফিরে জামাকাপড়ও ছাড়েনি। দেয়ালে, গ্রিলে, খাটের কাঠে সব কিছুতে কাঁচা ফুল লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বিপাকে পড়েছে মৈত্রী। তার লেহেঙ্গা বারবার পায়ে বাজছে। সেন্টারে কয়েকবার মুখ তারা চিহ্ন বরে পড়তেও পড়েনি। তার তারা চিহ্ন অরোটা গত হয়েছে পিউয়ের ওপর থেকে। মেয়েটা পিলারের সাথে যেই বাড়ি খেল। বাংলা সিনেমা হলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ত নির্ঘাত। 1 ঘন্টা পর উঠে আকাশ বাতাস দেখে বলতো, আমি কে, তোমরা কারা? একক উদ্ধৃতি চিহ্ন। মৈত্রী ফিক করে হেসে দিল এসব ভেবে। পিউ ভ্রু কুচকে চেয়ে বলল, কি হয়েছে? সে ত্রস্ত দুপাশে মাথা নাড়ে। ঠোঁটের হাসিটা তখন অবহাল। সুমনা বেগম কোমর থেকে আঁচল ছেড়ে বললেন, আমার শেষ। তোমাদের কত দূর? মারিয়া বিছানা থেকে লাফ দিয়ে মেঝেতে নেমে দাঁড়ালো। বিশাল দায়িত্ব সারার ন্যায় শ্বাস টেনে বলল, হয়ে গিয়েছে। একক উদ্ধৃতি চিহ্ন। এর মধ্যে গেটের কাছে একের পর এক গাড়ি থামার শব্দ আসে। সবাই চোখ বড় বড় করে একে অপরকে দেখল। সমস্বরে চিল্লিয়ে বলল, এসে গেছে। হুলস্থুল বাঁধিয়ে সিঁড়ি বেয়ে নামলো ওরা। শুধু পিউ গেল নিজের ঘরে। ধূসরের সামনে থাকতেও তার লজ্জা করবে এখন। তখনকার কথা যতবার মাথায় আসে মিশে যাচ্ছে মাটিতে। বারবার জিভকে তারা চিহ্ন টেখান নাড়ছে দুদিকে। এরকম পরিস্থিতি জীবনে আর না আসুক আল্লাহ। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সবাই জামাকাপড় পাল্টে একটু স্বস্তির শ্বাস ফেলেছে। নিজেদের মতো করে ঝেড়েছে ক্লান্তি। ইকবাল উসকুস করছে। আপাতত সে বসে আছে বসার ঘরে। সামনে এক ঝাঁক মুরব্বীদের ভিড়। তাকে ঘিরেই বসেছেন সকলে। গল্প বুঝবে পরিবেশ মাতানো। অথচ ধারে কাছে তার বউয়ের টিকিটিও নেই। আর কতক্ষণ এভাবে বসিয়ে রাখবে? ইকবাল আশেপাশে তাকালো। ধূসর কাজে ব্যস্ত। একই রকম ব্যস্ত সাদিফও। দুজনেই পরনের মোটা পাঞ্জাবি পাল্টে পাতলা দেখে টি শার্ট চড়িয়েছে। ইকবালের ঠোঁটনয় উল্টে এলো। অসহায় নেত্রে পুরুষ শেরওয়ানির দিক তাকালো নিজের। সারা ঘাড় চুরচুর করছে। কখন যে পাল্টাবে এটাকে? সাদিফ কাচের প্লেট দিয়ে উঁচু স্তম্ভ বানিয়েছে। এগুলো সব ক্যাটারিংয়ের। গতকাল গায়ে হলুদের জন্য ব্যবহার করা হয়েছিল ছাদে। রাখা হয়েছিল 3 তলায়। এখন রেখে আসতে হবে নিচে। কাল সকালে এসেই নিয়ে যাবেন ওনারা। সাদিফ বুকের সঙ্গে প্লেটগুলো লাগিয়ে সিঁড়িতে দাঁড়ালো। আস্তে আস্তে পা চেপে নামল। কয়েক ধাপ নেমে এসেও গন্ডগোল লেগেছে। অল্প নড়াচড়ায় ওপরের প্লেট পড়তে ধরল ফ্লোরে। সে ভয়ও পেল বুঝতাই। মার্বেল মেঝেতে পড়লে একটা প্লেটও আস্ত থাকবে কি না সন্দেহ। সাদিফের চোখ দুটো যখন তারা চিহ্ন হয় বিকট থেকেও বৃদ্ধি পেল, সেই মুহূর্তে একজন এসে আঁকড়ে ধরল সব। পড়তে নেয়া প্লেট আগলে রাখল নিজের সঙ্গে। সাদিফ হাঁপ ছেড়ে বাঁচে। কৃতজ্ঞ চোখে চাইল। মারিয়ার মুখটা দেখতেই সেই দৃষ্টি বদলায়। আজ সারাদিনে এই কেবল সামনাসামনি দুজন। হুড়হুড় করে কৃতজ্ঞতা বদলে গেল অস্বস্তিতে। তার চোখে মুখের জেগে ওঠা স্পষ্ট কুণ্ঠা, অপ্রতিভ ভাবমূর্তি বুঝে নিল মারিয়া। পরিষ্কার ভাবে দেখতে পেয়েছে সে। শুধু মিহি কণ্ঠে বলল, সাবধানে। সাদিফ নিচের দিক চেয়ে মাথা নাড়ে। ছোট করে জানায়, ধন্যবাদ। মারিয়া ধসে পড়তে নেয়া প্লেটগুলো সাদিফের কাছে আর দিল না। পরপর গুছিয়ে নিজের সাথেই নিয়ে চলল। সাদিফ বিস্মিত হলো বটে, সেই সাথে বিষয়টা ভালোও লেগেছে। হাসল মৃদু। পরমুহূর্তে চেহারা তটস্থ করে পিছনে চলল তার। ওপর থেকে মৈত্রী, শান্তা, সুপ্তি, তানহা সবাই দুরন্ত পায়ে নেমে এলো। সঙ্গে কানে এলো তাদের খিলখিলে হাসির শব্দ। পিউ ধূসরকে নিচে দেখেই সিঁড়িঘরে দাঁড়িয়ে পড়ল। টার্ন নিল উল্টো দিকে। আজকে ওনার মুখোমুখি সে হবেই না। বাকি 4জন একদম ইকবালের সামনে এসে দাঁড়ালো। মৈত্রী হুই হুই করে বলল, চলুন দুলাভাই, আপনার যাওয়ার সময় হয়েছে। ইকবাল ঘাবড়ে গেল। ভাবল, বাড়ি থেকে যাওয়ার কথা বলছে। হিটলার শ্বশুর কি সিদ্ধান্ত বদলে ফেলেছেন? আজ না তাদের একসাথে থাকার কথা। ভীত কণ্ঠে বলল, কোথায় যাব? কোথায় আবার? ঘরে। আসুন আসুন। মারিয়া প্লেটগুলো রেখেই ছুটে এলো। বিল্লু ওদের সাথে।
ইকবালের ঠোঁটে হাসি ফুটেছে অমনি। যাক, এতক্ষণে তার কথা শুনেছেন ওপরওয়ালা। কিন্তু ধূসর কোথায়? ইকবাল চারপাশ দেখল। ধূসর নেই কোথাও। সুপ্তি, শান্তা দুই পাশ থেকে তার দুই হাত বগল দাবা করল। এক প্রকার টানতে টানতে নিয়ে চলল সাথে। ইকবাল স্ফুর্ত মনে এসেছে। ঘর অবধি আসতেই ওরা এক লাফে তাকে ছেড়ে দরজায় গিয়ে দাঁড়ালো। চারজন দুই পাশ আটকে ধরল হাত দিয়ে। নীরবে বেড়ি বাঁধ বানালো। মারিয়া বলল, ওপাশে যেতে হলে টাকা লাগবে। ব্যাপারটা এত দ্রুত ঘটায় ভ্যাবাচেকা খেয়ে গেল ইকবাল। বাসর ঘরে ঢুকতে গেলেও টাকা দিতে হয়। প্রশ্নটা মুখ ফুটে করেও ফেলল সে। মৈত্রী অবাক হওয়ার ভান করে বলল, সে কি, বউয়ের কাছে যাবেন, শালীদের সাজানো ঘরে থাকবেন, আর তার দাম দেবেন না? ইকবাল সুথাল, তা কত দাম দিতে হবে? সবাই একসাথে জানালো, 30,000। ছেলেটার চোখ কপালে উঠল। বাসর ঘরে ঢুকতে 30,000। গেটে, হাত খাওয়া, সব মিলিয়ে কত টাকা গেল? আবার টাকা, যা ইনকাম করলো সব কি এই বিয়েতে শেষ হবে? ইকবালের পেছনে পিউকে দেখেই সুপ্তি চেঁচিয়ে বলল, এই পিউপু তাড়াতাড়ি এসো। ইকবাল চকচকে চেহারায় চাইল ওকে দেখে। হাঁপ ছাড়ার মতো কণ্ঠে বলল, পিউ পিউ তুমি এসেছো। এই দেখো ওরা আমায় ঢুকতে দিচ্ছে না। কিছু বলো। পিউ দুতারা চিহ্ন কি মুখ করে বলল, সরি ভাইয়া। আজ আমি আপনার দলে নই। আজ আমি আপনার শালিকাদের দলে। বলেই সেও লাফ দিয়ে দরজার সামনে দাঁড়ায়। বাকিরা হৈ হৈ করে হিপ হিপ হুড়ুরে বলে উঠল। ইকবাল মাথা চুলকে নিজের চারদিকে দেখল। ইফতি সাথে আসতে চেয়েছিল। পিউকে লাইন মারবে, ধূসর চেতে যাবে এসব ভেবে সে করা ভাবে মানা করেছে। এখন মনে হচ্ছে আনলেই ভালো হতো। নিজেকে একা একা লাগছে এখানে। এতগুলো শালীদের ভিড়ে তার হয়ে লড়াই করার কি কেউ নেই। রাদিফ হল্লাহল্লির আওয়াজে ঘুম পেয়ে তারা চিহ্নমনি চোখ কচলে দাঁড়িয়েছে কেবল। অমনি ইকবাল বলল, ভাইয়া, যাও তো, একটু ধূসর আর সাদিফকে ডেকে আনো। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসরের নাম শুনেই চুপসে গেল পিউ। হা করে মানা করবে এর আগেই রাদিফ দৌড়ে গেল নিচে। ইকবাল বিজয়ী হেসে বলল, আমার ব্রহ্মাস্ত্র আসছে, দাঁড়াও। এইবার টাকা নিয়ে চালবাজি চলছে না। একক উদ্ধৃতি চিহ্ন। মিনিট খানেকের মধ্যেই ধূসর এলো। তার আঙুল রাদিফের মুঠোয়। এতক্ষণ বীরের মতো বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা পিউ অমনি গুটিসুটি মেরে পেছনে চলে গেল। ধূসর লক্ষ্য করেছে, শব্দ করেনি। ইকবালকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, বাসর ঘরে ঢুকতে পারছি না। এদের দাবি 30,000 টাকা। কিছু একটা কর না ভাই। মেয়েরা চড়া চোখে একে অন্যের দিক তাকায়। ধূসরের সাথে তর্কে তারা জড়াবে না। যা নিতে বলবে তাই নিতে হবে ভেবে ভেতর ভেতর দুঃখ পায়। আসন্ন পরাজয় মেনে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। ধূসর কপাল কুঁচকে বলল, এজন্য ডাকলি? হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর রাদিফের থেকে হাত ছাড়িয়ে নিল। ইকবালের কাছে গিয়ে খুব আস্তে বলল, তোর কি মাথাটা গেছে ইকবাল? পুষ্প আমার ছোট বোন। ওর বাসর ঘরের সামনে এসে আমি দর কষাকষি করব? ইজ এন্ট ইট সো লেম? ইকবাল অসহায় কণ্ঠে বলল, কিন্তু আমি তোর বন্ধু। সেই হিসেবে ডেকেছি। এর বাড়িতে আগে আমার বোনের বর তুই, তারপর বাকি সব। তাল গাছের মতো লম্বা হয়েছিস, বুদ্ধি নেই এক ফোঁটা। ধূসর চোটপাট দেখিয়ে চলে গেল। ইকবাল হতাশ চোখে মৈত্রীদের দিক তাকাতেই হুহয় করে হেসে উঠল ওরা। একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে হাই ফাইভ করল। রাদিফ বলল, তাহলে কি এখন সাদিফ ভাইকে ডাকবো? ডাকতে হয়নি, সাদিফ নিজেই হাজির হয়েছে। হাতের কাজটা সেরে তবেই এলো। তাকে দেখেই বদলে গেল দুটো মেয়ের অভিব্যক্তি। অথচ সে কোনো দিক না তাকিয়ে সোজাসুজি ইকবালকে প্রশ্ন করল, ভাইয়া ডেকেছিলেন? ইকবাল দীর্ঘশ্বাস ফেলল। সাদিফকে বলে লাভ হবে না। কারণ সেও পুষ্পর বড়। হয়তো একই কথা শোনাবে ধূসরের মতো। তাই বলল, তোমার কাছে 30,000 ক্যাশ হবে। আমার কাছে নেই এখন। সাদিফ বিস্ময়ে সমেত বলল, এত টাকা দিয়ে এখন কি করবেন? এই যে বালতারা চিহ্নখিনীর দল গেট ধরেছে ভাই। টাকা না দিলে বউয়ের কাছে প্রবেশ নিষেধ। ভেতরে আমার বউটা না জানি কতক্ষণ ধরে অপেক্ষা করছে। তার শেষ কথায় আবার হেসে ফেলল ওরা। সাদিফ ভ্রু গুটিয়ে বলল, গেটে একবার টাকা নেওয়া হলো না। আবার কিসের টাকা? কথাটার জবাব এলো সময় নিয়ে। পিউ খরগোশের মতো মাথা বের করে বলল, ভাইয়া এটা আমাদের শালীগত অধিকার। আপনি? সাদিফ মাঝপথে থামিয়ে বলল, তাই বলে এত টাকা? ভাইয়াকে একা পেয়ে ডাকাতি হচ্ছে। মৈত্রী মুগ্ধ চোখে সাদিফের দিক চেয়ে আছে। সাদিফ কথা বলছে, তার মনে হচ্ছে কবিতা শুনছে যেন।
পিউ গুঁতো দিয়ে বলল, এই আপু তুমি কিছু বলো। মেয়েটা নড়েচড়ে ওঠে, তটস্থ কণ্ঠে বলে, হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। তারপর সাদিফের দিক ফিরে খেই হারায় আবার। বোকা বোকা স্বরে শুধায়, কি বলবো আমি? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার হাসি পেল, ঠোঁট টিপে হেসে মাথা নামিয়ে নিল সে। সাদিফ চশমা ঠেলে আরেক দিক তাকায়। পিউচল সূচক শব্দ করে বলল, এই তুমি সরত। তারপর মৈত্রীকে টেনে সরিয়ে দিল পেছনে। নিজের সামনে এসে দাঁড়ালো, ওড়নাটা কোমরে গুজে বলল, 30,000-এর নিচে 1 টাকাও আমরা নেব না। বুঝেছেন? তার জগরুটের ভাবমূর্তি দেখে সাদিফ থমকায়। বিমোহিত নয়নে চায়। কোমরে গোজা ওড়নার প্রান্তের দিক দেখে আবার মুখের দিকে তাকায়। ছোট পিউটাকে কেমন গিন্নি গিন্নি লাগছে। সে বুকের সাথে হাত গুজল, কণ্ঠ নরম, তবে যুক্তি দিয়ে বলল, না বুঝিনি। ডেটে অত টাকা নিয়েছিস? মানে এখন কমাতে হবে। না হলে বরকে নিয়ে যাই, আমার রুমে থাকবে। তোরা তোদের সাজানো রুমে নিয়ে বসে থাকিস। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া মিনমিন করে বলল, এটা কেমন কথা? আর আপনি বা আমাদের বিরুদ্ধে কথা বলছেন কেন? আপনি না মেয়ের পক্ষ। আপাতত আমি ভাইয়ার পক্ষে, ন্যায়ের পক্ষে। এতগুলো টাকা তো দেয়া যাবে না মিস ম্যালেরিয়া। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়ার কথা থেমে গেল। টানা কয়েক ঘন্টা পর সাদিফের সম্বোধনে দুলে উঠল হৃদয়। শান্তা, সুপ্তি, তানহা নীরব দর্শক। মৈত্রী, মারিয়াকে ওই কিছু বলছে না। দুজনেই তালাক ঝুলিয়েছে মুখে। পিউ একা আর কত দূর কি করবে? তাই হার মানল শেষে। দুহাত তুলে বলল, ওকে, ওকে, কমাচ্ছি। আচ্ছা 25,000 দিলে চলবে। সাদিফ বলল, আরো কম। আচ্ছা 20,000। উহু, 15। পিউ চোখ কপালে তুলে বলল, এত কম? একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। পিউ অনিচ্ছায় বলল, আচ্ছা তাই। কিন্তু এক্ষুনি দিতে হবে। ইকবাল হৈ হৈ করে বলল, হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি এখনই। পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করল সে। একটা চওড়া বান্ডিল থেকে গুনে গুনে 15টা 1,000 টাকার নোট বের করে বাড়িয়ে দিল। ভাগ্যিস আসার সময় হাতে বাবা ধরিয়ে দিয়েছিলেন। না হলে এখন বিপদে পড়তে হতো না। পিউ চোখ মুখ অন্ধকার করে বলল, লস প্রজেক্ট। ধরতে গেলেই খপ করে হাতখানা চেপে ধরল সাদিফ। সবাই অবাক হলেও পিউ হকচকাল খানিক। হাতের দিকে চাইল একবার। সাদিফ মুচকি হাসে, নির্দ্বিধায় বলে, তোর বিয়ের সময় এই লস পুষিয়ে দেব। প্রমিস করলাম। যেমন দ্রুত ধরেছিল, অমন গতিতেই ছেড়ে দিল আবার। ইকবালের এদিকে খেয়াল নেই। সে আপ্লুত ভনিতে ধন্যবাদ জানালো তাকে। অবিলম্বে চলে গেল সাদিফ। পিউ বিস্ময় নিয়ে চেয়ে রইল খানিকক্ষণ। সাদিফ ভাই এই কথা বললেন কেন? ওর যে ধূসরের সাথে বিয়ে হবে, ডেটটা এর বাড়িতে ধরা হবে, শেষবত এখনই কারো জানার কথা নয়। অবশেষে ইকবাল ঢুকল ভেতরে। আগেই চিৎকিনি টানল সে। বুক ভরে শ্বাস নিয়ে পেছনে তাকাতেই ভড়কে গেল পুষ্পকে দেখে। মেয়েটার পরনের শাড়ি পরে আছে পাশের চেয়ারে। পরনে গেঞ্জি কাপড়ের প্লাজো, টি শার্ট। ইকবাল চোখ বড় বড় করে চেয়ে থাকলো কিছু সময়। পুষ্প ওকে দেখেই বলল, এসেছ তুমি? আমার তো আরেকটু হলে ঘুমিয়ে এসে যেত। ইকবাল গলা ছাড়ল, এগিয়ে এসে বিছানায় বসল। মন খারাপ করে বলল, শাড়ি গয়না সব খুলে ফেললে। কণ্ঠ করুণ তার। পুষ্প বুঝতে পারল, বলল না কিছু, শুধু কাঁধের পাশ থেকে গেঞ্জিটা অল্প সরিয়ে দেখালো। ফর্সা চামড়ায় র্যাশের লাল লাল দাগ দেখে ইকবাল আত্মতারা চিহ্ন নাদ করে বলল, একই। কি অবস্থা? তাহলে ভাবো, সারা পিঠ ভরে গিয়েছে র্যাশে। কাতান কাপড়ের ব্লাউজ ছিল, তার ওপর এত গরম পড়ছে আজ। আর একটু সময় এই ভারী পোশাকে থাকলে আমি তারা চিহ্ন রেই যেতাম। এসব বলে না। ভালো করেছ পাল্টে। আমি বুঝতে পারিনি মাই লাভ। সরি। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প মুচকি হেসে বলল, ইটস ওকে। একক উদ্ধৃতি চিহ্ন। অ্যালার্জির ওষুধ। একক উদ্ধৃতি চিহ্ন। খেয়েছি এসেই। এখন যাও, তুমিও চেঞ্জ করে এসো। ওয়াশরুমে ট্রাউজার, টি শার্ট রেখে এসছি। কতারা চিহ্ন স্প্র হচ্ছে না। সেন্টারে মোড়ামুড়ি করছিলে দেখলাম। বাবা, এত খেয়াল করলে কখন? কে দেই তো কুল পাচ্ছিলে না। পুষ্প ভ্রু গোছাতেই বলল, যাচ্ছি যাচ্ছি। যখন বের হলো পুষ্প কাত হয়ে শুয়ে। এক হাত বিছানায় ঠেস দিয়ে টলছিল ঘুমে। ইকবাল হাসল, প্রশান্তির শ্বাস নিল। আজ থেকে এই মেয়েটা একান্ত তার। এখানে আর কোনো তৃতীয় ব্যক্তি, কোনো পারিবারিক নিষেধাজ্ঞা আসবে না। ইকবাল হেঁটে এলো বিছানার দিকে। আস্তে করে বসে পুষ্পর মাথায় হাত রাখতেই জেগে গেল সে। বলল, এসেছ? আমি। ইকবাল বলতে দিল না। ঠোঁটে আঙুল চেপে থামালো।
শুয়ে থাকা পুষ্পকে টেনে নিজের কাছে আনল। মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, ঘুমাও। পুষ্প অবাক হয়েছিল, এখন হাসল। ইকবালের বুকের সাথে আরেকটু মিশে গিয়ে বুঝে ফেলল চক্ষুদ্বয়ে। ইকবাল চুমু খেল তার কালো রেশম কেশরাশিতে। অল্প সময়ের মধ্যে তার অক্ষিপল্লব বুঝে এল ক্লান্তিতে। ড্যাশ 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 ড্যাশ। টাকা ভাগাভাগি শেষ। এক একজনের ভাগে 3,000 পড়েছে কেবল। মৈত্রী, পিউয়ের ঘর থেকে টাকা হাতে বের হতেই সামনে পড়ল সাদিক। আকস্মিক সামনে আসায় প্রথম দফায় থমকাল দুজন। পর মুহূর্তে সাদিফ পাশকা তারা চিহ্নটাতে গেলেই মৈত্রী ডাকল, শুনুন। সাদিফ চ সূচক শব্দ করল। দাঁত চেপে কিছু বিড়বিড় করে খুরল হাসি মুখে। ভদ্রকণ্ঠে বলল, জি বলুন। মৈত্রী আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, আপনি তখন যেভাবে ইকবাল ভাইয়ের বিষয়ে তার সমাধান করলেন না, আমার ভীষণ ভালো লেগেছে। প্রসঙ্গটা অজুহাত মাত্র। সাদিফের সঙ্গে একটুখানি কথা বলাই মৈত্রীর মূল চাওয়া। অথচ তার চেহারা জড়ো হয়ে আসে, পাশাপাশি আশ্চর্য হয়। তখন যে সবার সামনে ইচ্ছে করে পিউয়ের হাত টেনে ধরল, যাতে মৈত্রী একটু হলেও বোঝে মারিয়ার সাথে না চাইতেও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা কমে। কিন্তু এ মেয়ে তো বুঝলই না কিছু। উল্টে আবার লজ্জাবতী লতার মতো লতিয়ে কথা বলছে। এসব দেখলে গা জ্বললে তার। সাদিফ ভেতর ভেতর চটেছিল। এখন রাতারা চিহ্ন গোটা বাইরে ছিটকে আসে। অনেক হয়েছে, আর নয়। একেবারে সরাসরি প্রশ্ন করে বসল, আপনি কি আমায় পছন্দ করেন মৈত্রী? একক উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা থতমত খেয়ে তাকালো। কিছুক্ষণ ফালফাল চোখে তাকিয়ে রইল। হা করার আগেই সাদিফ ভনিতাহীন বলে ফেলল, আপনি যেরকম করেছেন এতে আমার বিরক্ত লাগছে। আগেও বলতে চেয়েছি, খাতারা চিহ্ন রাপ লাগবে বিধায় বলিনি। দেখুন, আমি অন্য একজনকে পছন্দ করি, তাকেই বিয়ে করব। আপনি প্লিজ এর মধ্যে আসবেন না। মৈত্রী হতচকিত কণ্ঠে বলল, কিন্তু পুষ্প আপুর তো বিয়ে হয়ে গিয়েছে, ওকে আবার কি করে? আমি পুষ্পকে কোনো কালেই পছন্দ করতাম না। ওটা আমার মায়ের একটা ভুল ধারণা ছিল। মৈত্রী আহত স্বরে সুথাল, তবে কাকে? আছে কেউ একজন। এত উত্তর দেয়া তো আর বাধ্যতামূলক নয়। আপনি এটুকু জেনে রাখুন, আমি অন্য একজনকে ভালোবাসি। ব্যাস, বলেই হনহন করে ঢুকে গেল রুমে। মৈত্রীর চোখ ভিজে উঠল, বুকটা চুরমার হয়ে গেল কষ্টে। আবার আবার সেই ধাতারা চিহ্নকা। এক ধাতারা চিহ্নকা দুইবার করে তাকে দেয়ার কি মানে? কি মজা পাচ্ছে ভাগ্য। মারিয়া দরজার আড়াল ছেড়ে সরে গেল। তার বুক ধরফর করে লাফাচ্ছে। এতক্ষণের সব কথা কানে গিয়েছে। আরিপা তার ঠিক নয় জানে, তবুও ইচ্ছে করে মৈত্রীর সাথে সাদিফের কথোপকথন শুনল। কিন্তু এটা কি বললেন উনি? ওনার অন্য কাউকে পছন্দ মানে? কাকে? মারিয়া দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। ডুব দিল গহীন চেতনায়। মাথায় এলো পিউয়ের হাত চেপে ধরা, ওর দিকে অন্যরকম দৃষ্টিতে তাকানো সাদিফের সেই মুহূর্তগুলো। মুহূর্তে সচেতন চাউনিতে মুখ তুলল সে। মাথায় যা আসছে সেটাই সত্যি নয়তো। তবে যে একটা বিরাট তারা চিহ্নকা, অপ্রত্যাশিত তারা চিহ্নঘাত অপেক্ষা করছে মানুষটার জন্য। বাড়ি নিশ্চুপ হতে ঘড়িতে প্রায় 2টো গড়িয়েছে। ধূসর কপালের ঘাম মুছতে মুছতে নিজের কক্ষের দরজা ঠেলল। এক পা ভেতরে দিয়েও ফিরিয়ে আনলো আবার। কি একটা ভেবে ঘুরে হাঁটা ধরল অন্যদিকে। এসে থামল ঠিক পিউয়ের ঘরের সামনে। ভেতরে অন্ধকার, দরজা চাপানো। ফ্যানের বাতাসে পর্দা উঠছে। ও কি ঘুমিয়ে গিয়েছে? বিচ্ছুটা তো এত তাড়াতাড়ি ঘুমোয় না। ধূসর দরজা আস্তে করে খুলল। তার জানামতে আজকে এই ঘরে পিউ একাই শুয়েছে। বিয়ে শেষে অর্ধেক মেহমান চলে যাওয়ায় মোটামুটি 3 তলা খালি। ওখানেই এটে গিয়েছে বাকিরা। ধূসর সেই অনুযায়ী ভেতরে ঢুকল। গতকালকের মতো অতগুলো মেয়ে থাকলে কখনোই আসতো না। ভেতরে ঢুকেই সোজাসুজি বিছানার দিকে চোখ পড়ে। পিউ সজাগ, বিছানায় উপর হয়ে শুয়ে আছে, অর্ধেক ভাঁজ করা পা দুটো একটু পর পর শূন্য তুলে নাড়াচ্ছে। বালিশের ওপর দিয়ে চোখের সামনে ফোন ধরে রাখা। পাশে ঘুমিয়ে সুপ্তি। ধূসর ডানে বামে না চেয়ে সোজা গিয়ে বিছানার কাছে দাঁড়ালো। পিউটের পায়নি। অন্ধকারে জ্বলজ্বল করছে তার ফোনের স্ক্রিন। গুনগুন করে গান গাইছে সাথে। স্বতঃস্ফূর্ত চিত্ত। ধূসর বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। পিউ একটার পর একটা ছবি পাল্টে দেখছে। গায়ে হলুদ আর বিয়েতে তোলা এসব। এরপর এসে থামল তার আর ধূসরের কাপল পিকটায়। ফটোগ্রাফার ছেলেটাকে কি পরিমাণ যা তারা চিহ্ন নিয়ে যে ছবিটা নিজের ফোনে আজই নিয়েছে। ধূসর নিচের ঠোঁট ওপরের ঠোঁট দিয়ে চেপে কপালে ভাঁজ নিয়ে চেয়ে রইল। পিউ ছবিটা টেনে বড় করল প্রথমে।
প্রতিটা কোণা কানি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তার কাঁধ ধরে রাখা ধূসরের হাতটা দেখে লাজুক লাজুক হাসল। তারপর নিজেকে বাদ দিয়ে জুম করল ওকে। একেবারে তার নিরেট হাস্যহীন মুখটা পুরো স্ক্রিনে আনল। বালিশে হাত রেখে মাথায় ঠেস দিয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ। হাসল মিটিমিটি। ধূসরের গভীর চোখ দুটো আরো ছোট হয়ে এলো আকারে। পিউ সেই মুহূর্তে চমকে দিল তাকে। চট করে ফোনটা কাছে এনে চুমু খেল। একটা নয়, দুটো নয়, পুরো ৬-৭টা চুমুতে মুখটা ভরিয়ে ফেলল ওর। ধূসরের চোখ প্রকট হলো, বিলবল তার দমকে খুকখুক করে কেসে উঠল। শব্দ পেয়ে চকিতে মাথা তুলল পিউ। ফটাফট ঘুরে চাইল পেছনে। অন্ধকারে একটা মানুষের অবয়ব দ্রুত পায়ে ঘর ছাড়ছে। হাঁটার ধরন আর শরীরের গঠন দেখে পিউয়ের বুঝতে বাকি নেই এটাকে। তার মাথা চক্কর কাটে। ধূসর ভাই, সব দেখে ফেলেছেন। পিউ ত্রাক করে উঠে বসল। আহাম্মক বনে তাকিয়ে রইল কিছু সময়। লজ্জায় বলি হয়ে মুখ টিকে ফেলল দুহাতে। ইয়া আল্লাহ, আজকে এসব কি হচ্ছে তার সাথে? পরদিন ইকবাল পুষ্পর বিয়েতে যা যা গিফট পেয়েছে সব নিয়ে বসল সবাই। ছোটদের হাতের দায়িত্ব বর্তেছে এর। পিউ, শান্তা, সুপ্তি, মারিয়া, তানহা, এমনকি পুষ্প নিজেও বসেছে গিফটের স্কচটেপ খোলার কাজে। চেয়ার নিয়ে ঘুরে বসেছেন বাকিরা। ইকবাল নাস্তা খেয়ে বেরিয়েছে ধূসরের সাথে। সাদিফ তখনও ঘুমে। মৈত্রী নিচে নামেনি এখনো। মেয়েটার মন তারা চিহ্নরাপ। অবশ্য হওয়ারই কথা। মানুষ যেখানে একবার ছ্যাঁকা খেলে বাঁকা হয়ে পড়ে থাকে, সেখানে একই মানুষকে নিয়ে দুইবার ছ্যাঁকা খেল সে। মন ভালো নেই মারিয়ারও, কিন্তু তার ভাবমূর্তি ভিন্ন। মুখ দেখে ভেতরটা আঁচ করার সাধ্য হবে না কারো। এই যে সবার সাথে দিব্যি হেসে হেসে কথা বলছে। ঘড়ি, প্রেসার কুকার, ডিনার সেট, অর্নামেন্টস, শাড়ি, আরও অনেক রকম দামি দামি জিনিস উপহার হিসেবে পাওয়া গেল। বাকিরা নগদ অর্থ প্রদান করেছেন। সব মিলিয়ে যখন উপহারের প্যাকেট খোলার সময় শেষ হলো, ধূসর ইকবাল ঢুকল তখন। সাদিফও নেমে এলো নিচে। সুমনা ওদের দেখেই বললেন, বিয়েতে কত উপহার পেয়েছ ইকবাল? তোমাদের হবু মেয়র সাহেব একটা মিনি ফ্রিজ গিফট করেছেন জানো? ইকবাল একটু অবাক হলো এমন ভঙ্গিতে তাকায়। পিউ মাথা নামিয়েছিল। চোরা চোখে একবার ধূসরের দিক তাকায়, সেই সময় সেও ফিরল এদিকে। চটপট মেয়েটা দৃষ্টি নত করল ফের। ধূসর আর দাঁড়ালো না, রওনা করল কামরায়। ইকবাল পিছনে গেল। একটু পর পুষ্প গেল সেদিকে। পিউ দোনামোনা করল খুব। যেতে ইচ্ছে করছে, কিন্তু কাল থেকে যা এক একটা কাণ্ড ঘটিয়েছে সে, ধূসর ভাইয়ের সামনে যেতেই তো লজ্জা করছে খুব। আন্ডারস্কোর দুটো প্লেনের টিকিট বের করে পুষ্প আর ইকবালের সামনে রাখল ধূসর। বলল, এটা তোদের গিফট, আমার তরফ থেকে। দুজন মুখ চাওয়াচাওয়ি করল। ইকবাল টিকিট হাতে ধরে বলল, কক্সবাজার ট্রিপ। একক উদ্ধৃতি চিহ্ন। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প বলল, এসব কি দরকার ছিল ভাইয়া? কেন, দিতে পারি না? ইকবাল একটু নড়েচড়ে বসে বলল, তা পারিস। একটা কেন, এক্সট্রা গিফট দিবি তুই। কিন্তু বন্ধু, আমি তো ওখানে একা যাব না। একা কোথায়? পুষ্প আছে, ও তো থাকছে। কিন্তু আমি তোকে ছাড়া যাব না। গেলে তোকে নিয়েই যাব। ধূসর আপত্তি জানালো, সেটা সম্ভব। তুই থাকবি না, আমিও না। পার্টি অফিস। ইকবাল ততটাই নিশ্চিন্ত কণ্ঠে বলল, সোহেলকে বলবো। ৩-৪ দিনেরই তো ব্যাপার। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প তাল মেলায়, হ্যাঁ ভাইয়া আপনিও চলুন, প্লিজ প্লিজ। আরে আমি গিয়ে করব। তোরা এনজয় কর। তোদের মধ্যে আমার একার গিয়ে কি কাজ? ইকবাল ব্রু কুচকায়, একা? কে বলল একা? আরে তুই যাবি, সাথে পিউকে নেব না? ধূসর আশ্চর্য বনে বলল, তোর কি মাথা গেছে ইকবাল? পিউ কি করে যাবে? কি করতে যাবে? কেন? আমরা হানিমুনে গেলে পিউ তোর সাথে প্রি হানিমুনে যাবে। পুষ্প লজ্জা পেল। অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামাল। শত হলেও বড় ভাই। ধূসরের অবস্থাও তাই। গলা খাকারি দিয়ে বলল, যা তা একটা বললেই হলো। এটা আদৌ হয়? আলবাত হয়। তোরা আমাদের সাথে যাবি, কিন্তু ঘর আলাদা আলাদা নিয়ে থাকবি। সামনে পিউয়ের জন্মদিন, ভেবে দেখ। ইকবালের স্বর দৃঢ়। পুষ্প মিনমিন করে বলল, গেলে কিন্তু খুব ভালো হতো ভাইয়া। আপনাদের ছাড়া আমাদের ওখানে মনও টিকবে না। ধূসর সতারা চিহ্নিত কণ্ঠে বলল, না, এটা হয় না। তাছাড়া পিউকে বাড়ি থেকে এখন ছাড়বেই বা কেন? ইকবাল বলল, কেন ছাড়বে না? তোর বড় মা, আমার শাশুড়ি আম্মা, তোর যেই মস্ত বড় ফ্যান, তুই চাইলে উনি আরও একটা মেয়ে বানিয়ে এনে দেবেন। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর তাও আপত্তি করল,
না, দরকার নেই। ইকবাল পুষ্পর দিক একবার চেয়ে ধূসরের দিক এগিয়ে বসল। কানের পাশে মুখ এনে বলল, কেন ভায়া, কন্ট্রোল নেই? ধূসর চোখ গরম করে তাকায়। ইকবাল দাঁত কেলিয়ে ভ্রু নাচিয়ে বলে, তাহলে সমস্যা কোথায়? পুষ্প শুনতে পায়নি। সে বলল, ভায়া আপনি আমার ওপর ছেড়ে দিন। পিউকে সাথে নেয়ার দায়িত্ব আমার। ধূসর একটু ভেবে গম্ভীর কণ্ঠে বলল, যা খুশি কর। আমি এর মধ্যে নেই। তারপর উঠে চলে গেল। ইকবাল দুষ্টু হেসে বলল, ব্যাটা মনে মনে চাইছে পিউ যাক, কিন্তু বলবে না। ভাব কমে যাবে না তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প মুচকি হাসল, বলল, ভাইয়া এরকমই। একটা ছোট্ট ট্রলি ব্যাগ সাথে নিয়ে সাদিফের দরজায় এসে দাঁড়ালো মৈত্রী। ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভূগোল। যদি রেগে যায়। দাঁড়িয়ে থাকলো ওইভাবে। সাদিফ সেই সময় বের হতে নেয়। সদ্য গোসল সেরেছে সে। মাথার চুলে তোয়ালে চালাতে চালাতে দরজা দিয়ে বের হলো। অমনি মুখোমুখি হলো দুজন। সাদিফ থমকাল খানিক, অসময়ে মৈত্রীকে দেখে। এদিকে মৈত্রী খেই হারিয়েছে ফের। সাদিফের ছোট ছোট পরিপাটি করে কাটা চুল থেকে পানি পড়ছে। স্যান্ডো গেঞ্জির বুকের কাছটা ভেজা। কি দারুণ দেখতে লাগছে তাকে। ইস, এই মানুষটা ওর হলে মন্দ হতো না। পর মুহূর্তে মাথা নামিয়ে নিল সে। সাদিফ সুথাল। আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। মৈত্রী তাকায়। ডোক গিলে ঠোঁট নেড়ে বলে, হ্যাঁ, চলে যাচ্ছিলাম তো। তাই? সাদিফের চোখ পড়ল তার লাগেজের দিকে। বলল, ও, আজই যাচ্ছেন? এসেছেন যখন দুটো দিন থাকতেন না হয়। একক উদ্ধৃতি চিহ্ন। মৈত্রী সরাসরি তার চোখের দিক চেয়ে বলল, যে টানে ছুটে এসেছিলাম, সেই টান ফিকে হয়ে গেছে। তাই আর থাকার ইচ্ছে নেই। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ এতক্ষণ হেসে হেসে কথা বলছিল। চাইছিল সহজ হতে, শত হলেও অতিথি। কিন্তু মাত্র বলা কথাটায় হাসি নিভে গেল তার। ডানে বামে এলোমেলো পাতা ফেলল। মৈত্রী তার মুখবিবরের জড়তাটুকু দেখে যায়। তারপর ছোট করে বলে, সরি। সাদিফ প্রশ্ন সমেত তাকালো। জানতে চাওয়ার আগেই সে জবাব দেয়, এই কদিন আপনাকে এত যাতারা চিহ্ন লানোর জন্য সরি। কাল বললেন না আমার জন্য আপনি বিরক্ত হয়েছেন? সেটার জন্যেও সরি। সরি, আপনার মনের কথা না জেনেই আপনাকে ভালোবেসেছি বলে। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফের খাতারা চিহ্ন রাপ লাগল খুব। সহানুভূতি জানানোর মতো জুৎসি জবাব জানা নেই তার। মৈত্রী আবার বলল, আমি আপনাকে কোনো দিন ভুলব না মিস্টার সাদিফ। আপনি অন্য কাউকে ভালোবাসতেই পারেন, তাই বলে আমার ভালোবাসা বদলাবে না। আসি, ক্ষমা করবেন সব কিছুর জন্য। তারপর লাগেজটা টেনে টুনে নিচে নেমে গেল মৈত্রী। সাদিফ বিরস চোখে চেয়ে রইল। মেয়েটা পিউয়ের থেকে অল্প একটু বড় হবে। অথচ কত বড় আর ভারী কথা বলে গেল। মনটাই খারাপ হয়ে গেছে তার। কিন্তু সে তো নিরুপায়। হৃদয়ে একটাই, কতজনকেই বা দেওয়া যায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিয়ের দুদিন পার হতেই বাড়ি পুরোপুরি ফাঁকা হলো। ছেলেমেয়েদের পড়াশোনার তাগিদে রাশিদ মজুমদার ও পরিবার নিয়ে গ্রামে ফিরে গিয়েছেন। বর্ষা আর তার বর সেন্টার থেকেই বিদায় পর্ব সেরেছিল। থাকার ইচ্ছে থাকলেও সৈকতের ছুটি নেই। মারিয়া আর সাদিফের ছুটিও আজকেই সমাপ্ত। সে আজই ফিরে যেতে চাইল। সবাই একে একে যাচ্ছে, তানহাও নেই। ও থেকে কি করবে? কিন্তু জবা আর রুবায়দা তাকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছেন। ওনাদের এক কথা, কাল সাদিফের সাথে একসঙ্গে যেও। মারিয়া তখন নিরুপায় হয়ে চুপ রইল। কি করে বোঝাবে? ও তো এটাই চাইছে না। সাদিফের সময়টায় আস্তে আস্তে ছাড়তে হবে এবার। এর বাড়িতে ইকবালের 3 দিন থাকার পরিকল্পনা ছিল। তারপর সে নিজ গৃহে ফিরে যাবে। যদিও মনে মনে এখানে থাকার বা বউটাকে এখান থেকে নিয়ে যাওয়ার অমুক ইচ্ছে তার। এখন অবধি যে বাসরটাই ঠিকঠাক হলো না। কিন্তু হিটলার শ্বশুর সেই ইচ্ছে পূরণ হতে দিলে তো। রাতের বেলা সবাই খেতে বসেছে। আমজাদ শিকদারও উপস্থিত। আজমল ফিরে যাবেন কাল। ঈদের ছুটি ব্যতীত আর আসা হবে না। তাই সকলে একসঙ্গে খেতে বসল। কালকেই তো পরিবারের সবাই আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আজকে উৎসব উৎসব পরিবেশটা বজায় রাখার জন্য গৃহিণীরা অনেক রকম পদ রেঁধে টেবিল ভরিয়েছেন। 4 ভাই, তাদের ছেলেমেয়ে, ইকবাল, মারিয়া খাচ্ছে। বেড়ে দিচ্ছেন মিনা, জবা আর রুবায়দা। কারো মুখে তেমন কথা নেই। আমজাদ উপস্থিত থাকলে হয় না। একটা শান্ত, নিরিবিলি পরিবেশের রেশ কাটিয়ে হঠাৎই ইকবালের কণ্ঠ শোনা গেল। মিনাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, একটা কথা বলতাম। সবাই ওর দিক তাকায়। মিনা বললেন, হ্যাঁ বাবা বলো, কিছু লাগবে?
না না, কিছু লাগবে না। আসলে আসলে আমি পুষ্পকে নিয়ে একটু বেড়াতে যেতাম কক্সবাজারে, যদি অনুমতি থাকে আপনাদের। একক উদ্ধৃতি চিহ্ন। মিনা স্বামীর দিক তাকালেন। সাদিফ ভ্রু উঁচিয়ে ফিসফিসে স্বরে সুথাল, হানিমুন। ইকবাল হাসল, মাথা নেড়ে বোঝালো হ্যাঁ। আমজাদ খেতে খেতে ভারী স্বরে বললেন, তুমি এখন ওর স্বামী, ওর আরেকজন অভিভাবক। নিয়ে যেতে চাইলে নেবে, এভাবে অনুমতি চাওয়ার কি আছে? প্রতিটি কথাই ভালো, কিন্তু শোনালো বেশ কর্কশ। ইকবাল মনে মনে অনেক কিছু বিড়বিড় করল। ঠোঁটে হাসি টেনে বলল, তাহলে কি আমরা কাল যেতে পারি? মিনা বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল হাসল। পুষ্প মধ্যিখানে আবদার করল, আম্মু আমি পিউকে নিয়ে যাই। পিউ অমনি মাথা তুলল খাওয়া থেকে। না, সে কি করে যাবে? ওরা দুজন হানিমুনে যাচ্ছে, তার এইচএসসি পরীক্ষা। সব থেকে বড় কথা, তার প্রাণ ভোমরাটাই তো এখানে থাকবে। পিউ চোখের কোণা দিয়ে ধূসরকে দেখার চেষ্টা করল। এত মানুষের গালগুলো পেরিয়ে সরাসরি ওই অবধি পৌঁছাতে না পারলেও ধূসরের প্রাণ, চুল, ভ্রুয়ের আশপাশ দেখা যায়। তারপর জীবের ডগায় হরেক যুক্তি সাজিয়ে, যেই মাত্র আপত্তি করতে যাবে, এর আগেই মিনা বললেন, ও গিয়ে কি করবে? ওরও তো 2 মাস পর পরীক্ষা। সেট 2 মাস পর? এটা তো 3-4 দিনের ব্যাপার আম্মু। আমজাদ বললেন, আহা, তোমরা দুজন যাবে যাও না। ও ছোট মানুষ, ওকে নিয়ে কি করবে? কথার মধ্যে রাদিফ বায়না ছুড়ল, আমিও যাব আপু। রিক্ত তাকে অনুসরণ করল, আমিও যাব। ইকবাল বলল, আমরা সবাই যাব। সাদিফ ভাই চলো, তুমিও চলো। না ভাইয়া, এই তো 3 দিনের ছুটি, কাতারা চিহ্ন টালাম। এখন আবার ছুটি নেওয়া একেবারেই অসম্ভব। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল মনে মনে শান্তি পেল। মুখে ভীষণ আফসোস ফুটিয়ে বলল, আহা, কি একটা অবস্থা! সবাই গেলে কত ভালো হতো। পুষ্প সবাইকে থামিয়ে বাবার উত্তরে বলল, পিউ কিন্তু অতটাও ছোট না আব্বু। আর আমি আর পিউ একে অন্যকে কবে থেকে বলে রেখেছিলাম, আমরা একসাথে সমুদ্র দেখব, একসাথে সমুদ্রে নামব। আমি যেমন কক্সে প্রথম যাব এবার, পিউ ও তো যায়নি কখনো। ঢাকার বাইরে আমরা কেউ কখনোই তেমন ঘুরিনি। আজ আমি আনন্দ নিয়ে ঘুরে বেড়াব, আর পিউ মন খাতারা চিহ্ন রাপ করবে। একটা মাত্র ছোট বোন, কতারা চিহ্নস্থ হবে না আমার। পিউ চিন্তায় পড়ে গেল। বোনের দিক চেয়ে পল্লব ঝাপটাল কয়েকবার। এত ভালোবাসা, আর এরকম কথা পুষ্পকে কবে দিয়েছিল সে? মিনা রেগে কিছু বলতে গিয়েও গিলে ফেললেন। জামাইয়ের সামনে তো মেয়েকে বকাঝকা করা যায় না। কোমল গলায় বললেন, তুই নিজে ঘুরবি, নাকি ওকে সামলাবি? ও কেমন জানিস না, এত চঞ্চল, কোথাও একদণ্ড বসে, শেষে সমুদ্রে ভেসে না যায়। ওকে দেখতে আলাদা লোক লাগে। কে দেখবে শুনি? পুষ্প উদ্বেগ নিয়ে বলল, আমি দেখব, ইকবাল দেখবে। আমরাও যদি না পারি বড় ভাইয়া তো যাবেন, উনি দেখবেন। সবার হতচেতন চক্ষুযুগল ধূসরের দিক ঘুরে গেল নিমিষে। সাদিফের খাওয়া থামল সেখানেই। ভীষণ চুপচাপ, নীরব হয়ে খাচ্ছে ধূসর। যেন কিছুই কানে যাচ্ছে না। রুবায়দা বিস্মিত স্বরে শুধালেন, তুইও ওদের সাথে যাচ্ছিস? সে না তাকিয়ে জবাব দিল, হু। পিউয়ের ভাত আটকালো গলায়। ধূসর ভাই যাবেন? হায় হায়, এর বাবা, তাহলে ও বাড়িতে থাকবে কি করে? দুনিয়া উল্টিয়ে হলেও ওকে যেতে হবে। পিউ খুব কষ্টে মুখের ভাতটুকু গিলে, ধরফে কণ্ঠে বলল, আম্মু আমি যাই না একটু। এই কদিনের সহ ওই কদিনের পড়াও সব একবারে পড়ে পুষিয়ে দেব। প্রমিস। A+ পাবো পরীক্ষায়, প্রমিস। আর একদম একা একা সমুদ্রে নামবো না, এটাও প্রমিস। পুষ্প। ইকবাল মুখ চাওয়াচাওয়ি করে ঠোঁট চেপে হাসল। আমজাদ শিকদার সজাগ লোচনে স্ত্রীকে দেখছেন। ধূসরের নাম শুনেছে না? এইবার মহিলা, হ্যাঁ, বললেন বলে। মিনা স্বামীর তাকানো দেখেই বুঝলেন মুখ খোলা বিপদ। আমতা আমতা করে বললেন, আচ্ছা তোর বাবা বললে যাস। আমজাদ দীর্ঘশ্বাস ফেললেন। সাদিফ তটস্থ ভূমিতে তাকিয়ে। পিউ পাহাড়সম আশা, আগ্রহ নিয়ে বাবার দিক চাইল। আমজাদ আর কি করবেন? সংক্ষেপে বললেন, যেও। পিউ খুশিতে উড়ে যেতে পারল না। তবে ইয়ে বলে লাফ দিল। আর লাফের দমকে তরকারির বাটিটা ছলকে পড়ল মেঝেতে। সবাই হতবাক হয়ে চেয়ে দেখে গেল তা। মিনা মাথায় হাত দিয়ে বললেন, ইয়া আল্লাহ, কে সামলাবে এই ধারি মেয়েকে? পারবি তো ধূসর? বুঝে নিসরে বাপ। ধূসর উত্তর দিল না, শুধু ঘাড় কাত করে একবার শীতল চোখে পিউকে দেখল। সে চোরের মতো মুখ কাচুমাচু করে চেয়ারে বসেছে আবার। ধূসর আবার প্লেটের দিক চায়। তার ঠোঁটের পাশে উদয় হয় তকতকে শোধিত এক পেশে পাতলা হাসি।
যেই হাসির প্রতিটি কোণায় রহস্য। পিউয়ের সাথে ঘটতে যাওয়া কিছু চমৎকৃত ঘটনার আগাম আহ্বান। পিউ আলমারি থেকে একটানে সমস্ত জামাকাপড় বের করল। কিছু ফ্লোরে পড়ল, কিছু এলো হাতে। সব বুকের সাথে চেপে রুদ্ধশ্বাস সমেত ছুতারা চিহ্নরে ফেলল বিছানায়। ফ্লোরের গোলো তুলে সোজা হয়ে কোমরে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানল। অথচ অষ্টপুটের সবদিকে জ্বলজ্বল করছে হাসি। ধূসর ভাইয়ের সাথে প্রথমবার ঘুরতে যাচ্ছে সে। এই একটি কথাই তাকে পৃথিবীর সমান সুখ পাইয়ে দিতে যথেষ্ট। যে কটা দিন ওখানে থাকবে তাকে সুন্দর লাগতে হবে তো। এতটা সুন্দর যেন ধূসর ভাইয়ের মতো নিরামিষ মানুষটাও ড্যাব ড্যাব করে চেয়ে থাকেন। আচ্ছা, ধূসর ভাইয়ের হাত ধরে সাগর দেখতে পারবে তো? গুনতে পারবে সমুদ্রের ঢেউ? কিংবা গভীর রাতে হবে আকাশ দেখা? পিউয়ের চোখের সামনে ভেসে ওঠে ভবিষ্যতের না ঘটা কয়েক মুহূর্ত। কিছু প্রবল কাঙ্ক্ষিত দৃশ্য। ধূসর হাঁটছে, তার পাশাপাশি সে। বাতাসের ঝাপটায় তার এলোমেলো লম্বা চুল উঠছে। পাশ থেকে কানে লাগছে অর্ণবের অবাধ্য উত্তাল উর্মির শব্দ। আছড়ে আছড়ে পায়ে পড়ছে দুজনের। ভিজে যাচ্ছে শুভ্র পৃষ্ঠ, খসখসে আঙুল। সেইক্ষণে একবার চোখাচোখি হলো দুজনের। ধূসরের নেশালো দুই চক্ষুতে চেয়ে পিউ লাজুক হেসে নত করল মুখ। তার চিবুকটা জায়গা পেল গলায়। পিউয়ের মেরুদণ্ড হতে অনুষ্ণ স্রোত কলকল করে বেয়ে চলল। বক্ষে বইল ধুকপুক সুনামি। কুণ্ঠার ব্যারিতে জড়িয়ে শিরশির করল মস্তক। এর মধ্যেই দরজায় এসে দাঁড়ালো এক সুতনু মানব। ধ্যানমগ্ন পিউয়ের মনোযোগ পেতে গলা খাকারি দিল সে। মেয়েটা নড়েচড়ে ওঠে, তৎপর ভাবে চায়। সাদিফকে দেখে হেসে বলে, আরে ভায়া, ওখানে কেন? ভেতর আসুন। সাদিফ আনমনা পায়ে ঢুকল। তার চোখে মুখে সুখ নেই, কেমন বিষণ্ণতার ছাপ। পিউ পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা এগিয়ে দিয়ে বলল, বসুন। সাদিফ বসেনি। সে একমনে চেয়ে আছে বিছানায় রাখা জামাকাপড় আর ছোটখাটো লাগেজটার দিকে। পিউ কি ব্যাগ গোছাচ্ছিল? ও কি যাওয়ার জন্য এতটাই উৎফুল্ল? কি হলো, বসবেন না? সাদিফের ঘোর কাটে, বলে, খুব না, মানে ব্যাগ গোছাচ্ছিস? হ্যাঁ, কাল সকাল সকালই তো রওনা করবে বলল। সময়ই পাবো না, তাই এখনই গুছিয়ে রাখছি। স্ফুর্ত চিত্ত পিউয়ের। সাদিফ তবুও রয় সয়ে বলল, না গেলে হয় না। বড় মায়াময় শোনালো সেই স্বর, যেন কত শত আকুতি মিশে। পিউয়ের ব্যস্ত হাত থামে, হাসি কমে আসে। অবাক হয়ে প্রশ্ন করে, কেন ভায়া, কিছু হয়েছে? সাদিফ কি বলবে বুঝতে পারল না। ঠোঁটের ডগায় হাতানো উত্তর পেয়ে বলল, দুটো দিন পরেই তো তোর জন্মদিন, বাড়ির সবার সাথে সেলিব্রেট করবি না? পিউ সচকিত হলো। মনে মনে দিন তারিখ হিসেব করে বুঝল ঠিক 3 দিনের মাথায় তার জন্মদিন আসছে। এই যা, তখন তো কক্সবাজারে থাকবে। আম্মুর হাতের সেমাই আর বিরিয়ানিটা, চাচুদের কিনে দেওয়া জামা, এত এত গিফট সবই তো মিস হয়ে যাবে। মুহূর্ত মধ্যে মন খাতারা চিহ্ন রাপ হয়ে গেল তার। পর মুহূর্তে ভাবল, ধূসর ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার কাছে এসব তুচ্ছ। জন্মদিন তো প্রতি বছরই হবে। এমন কাছাকাছি হয়ে ঘুরতে যাওয়াটা তো আর হবে না। বড়দের মতো করে নিজেকে বোঝালো, কিছু পেতে গেলে কিছু দিতে হয় পিউ। একক উদ্ধৃতি চিহ্ন। তার চিন্তিত চেহারা দেখে সাদিফ ভেবেছিল কাজ হবে। পিউ হয়তো ইমোশনাল হয়ে হলেও যাওয়াটা ক্যান্সেল করবে। অথচ মেয়েটা তাকে আশা তারা চিহ্ন হতো করতে বলে দিল, থাক ভায়া, এইবার না হোক জন্মদিন পালন টালন নাই হলো, পরের বছর বেঁচে থাকলে হবে। আগে সমুদ্র দেখে আসি। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফের আদলের প্রতিটি পড়তে তমসা নামল। ভেতর ভেতর মুডটাই খাতারা চিহ্ন রাপ হয়ে গিয়েছে। পিউয়ের জন্মদিন নিয়ে ভাবা কত রকম ইচ্ছের দাফন হবে ভেবে দুঃখের রাজ্যে হারিয়ে গেল একরকম। ছোট করে বলল, ও ঠিক আছে। তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেল। পিউ পিছু ডাকতে গিয়েও ডাকল না। তার যাওয়ার সময় ঘরে ঢুকছিলেন মিনা বেগম। দুজন মুখোমুখি হলেও সাদিফ দাঁড়ায়নি। তবে চেহারার অবস্থা খেয়াল করেছেন তিনি। ভ্রু দুটো কুঁচকে ভেতরে এলেও বিছানার দিক চোখ ফেলতেই আর্ততারা চিহ্ন নাদ করে বললেন, একই। পিউ আবার ব্যস্ত হয়েছিল কাজে। মায়ের চিৎকারে ভরকে তাকালো। মিনা দ্রুত কাছে এসে দাঁড়ালেন। চোখ পাকিয়ে বললেন, তুই এতগুলো কাপড় নামিয়েছিস কেন? পিউ গ্রাহ্যই করল না মায়ের দৃষ্টি। বলল, ওমা, ঘুরতে গেলে লাগবে না। 5 দিনের জন্য তুই 50টা জামা নামাবি। কে গোছাবে এসব? একদিনও নিজের আলমারি নিজে গুছিয়েছিস? একক উদ্ধৃতি চিহ্ন। আজকে গুছিয়ে রাখব। তোর গোছানোর নমুনা আমার দেখা আছে। সব তো ঠেসে ঠুসে রাখবি।
আর এটা কি জামা নিয়েছিস? ঘুরতে গিয়ে কেউ কালো জামা পরে, রাতে হারিয়ে গেলে তোকে কেউ খুঁজে পাবে, পাশাপাশি থাকলেও তো হাতে পাবে না। আমি গুছিয়ে দেই, সরল। একক উদ্ধৃতি চিহ্ন। পিউর কথা বাড়াল না, চুপচাপ সরে দাঁড়ালো। মিনা বেগম বকবক করতে করতে কাপড়চোপড় ভাঁজ করলেন। প্রতিটি কথার মাথায় মেয়ের কাজের যোগ্যতা নিয়ে হাহাকার। অথচ পিউ মিটিমিটি হাসল। মায়ের বকুনির মধ্যেই হঠাৎ পেছনে থেকে জড়িয়ে ধরে টেনে টেনে রাখল। ওমা, মা, আমার মা। মিনা বেগম থতমত খেয়ে তাকালেন। বিনিময়ে দেখতে পেলেন পিউয়ের ঝকঝকে দাঁত। সন্দেহী কণ্ঠে শুধালেন, হঠাৎ এত আহ্লাদ কেন? কি লাগবে? একক উদ্ধৃতি চিহ্ন। কই, কিছু লাগবে না। একক উদ্ধৃতি চিহ্ন বলে মায়ের বুকে মাথাটা গুজে দিল পিউ। মিনা অবাক হলেও পরের দফায় হাসলেন। চুলে হাত বুলিয়ে বললেন, ওদের ছাড়া একা একা বের হবি না কিন্তু। একা একা সাগরেও নামবি না। সাঁতার জানা মানুষরাই ভেসে যায়, সেখানে তুই তো। পিউ মাথাটা উঁচিয়ে বলল, আহা, এটা আর কতবার বলবে? আমি একা একা কোথাও গেছি কখনো? ঢাকাতেই তো বের হই না, আবার অচেনা জায়গায়। তোকে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ ঠোঁট উল্টে হতাশ চোখে তাকিয়ে রইল। সেই সময় পুষ্প রুমে ঢুকেছে। ভেতরের দৃশ্য দেখে বিস্মিত কণ্ঠে বলল, ও বাবা, ছোট মেয়েকে দেখি আদর করে ভাসিয়ে দেয়া হচ্ছে। আমি ও তো যাচ্ছি। কই, কেউ তো এত আহ্লাদ করল না। আমি বুঝি আদর পাবো না? মিনা ভ্রু গুটিয়ে বললেন, তুই আবার কোত্থেকে এলি? তোকে এখন আদর করবে তোর দ্বিতীয় মা। পিউয়ের তো আর শাশুড়ি নেই, তাই আমি করছি। একক উদ্ধৃতি চিহ্ন। সেই মায়ের কাছে তো 2 বছর পর যাব। আপাতত যেই মা আছে, তার আদরটা লুটেপুটে নিয়ে নেই। একক উদ্ধৃতি চিহ্ন বলতে বলতে এসেই মাকে জড়িয়ে ধরল পুষ্প। পিউ চোখ নাক কুচকে বলল, দেখেছ কি হিংসুটে? চুপ কর। মিনা হেসে ফেললেন। এক হাতে ওকে, আরেক হাতে পুষ্পকে জড়িয়ে নিলেন বক্ষে। একটা একটা করে 2 মেয়ের মাথায় চুমু খেয়ে আওড়ালেন, তোরা দুজনেই আমার কলিজা। আরও 2টো ফ্লাইটের টিকিট নতুন করে কাটা হলো। আগে পিছে হওয়াতে একটি বিমান পেলেও সিট ধারে কাছে পড়েনি ওদের। তবে ফ্লাইট ছাড়ার সময় অনুযায়ী সবার থেকে বিদায় নিল ওরা। যাওয়ার সময় আফতাব ছেলেকে গুরুতর ভঙ্গিতে বললেন, পিউকে দেখে রাখবে কিন্তু, তোমার ভরসাতেই ভাবি ওকে ছাড়ছেন। আবার ওকে রেখে এদিক সেদিকে যেও না। ধূসর চুপ করে রইল। ইকবাল মাথা চুলকে বিড়বিড় করে বলল, আপনার ছেলে পারলে ওকে কোলে নিয়ে হাঁটবে মেজর শ্বশুর মশাই। এসব নিয়ে নো টেনশন। সাদিফের সঙ্গে দেখা হয়নি ওদের। সে তো সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। কথা ছিল মারিয়ার সঙ্গে যাবে। আশ্চর্যের বিষয়, মেয়েটা নাস্তা সেরেই তাড়াহুড়ো দেখিয়ে চলে গেছে। সাদিফের অদ্ভুত লাগলেও মাথা ঘামায়নি। তার মন মেজাজ ভালো না থাকায় কোনো কিছুই ভালো লাগছিল না। যাওয়ার আগে পিউয়ের সাথে আরেকবার দেখা করে গেল। হাতের মুঠোয় অকারণেই গুজে দিল 1000 টাকা। মাথায় হাত বুলিয়ে বলল, কিছু খেতে মন চাইলে কিনে খা। স পিউ খাট ঝাঁকিয়ে চমৎকার করে হেসেছে। দুদিকে বিস্তৃত হয়েছে তার গোলাপের মতো টকটকে অধর। যেই হাসিতে সাদিফের বিতারা চিহ্ন স্বাদ বাকিটুকু লেপটে এলো হৃদয়। মেয়েটাকে না দেখে 5টা দিন কিভাবে কাটাবে ওর? ড্যাশ 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 ড্যাশ। শো শো করে গাড়ি চলছে ওদের। একটা মাইক্রোর মাঝের সিটে ইকবাল পুষ্প, আর পেছনে পিউ ধূসর বসা। সামনে তাদের নির্ধারিত চালক। বিমানবন্দর অবধি এগিয়ে দেবে, এরপর বাকি রাস্তা প্লেনে। সেখানে থেকে নেমে উবার ডেকে পৌঁছাবে সোজা 5 তারকা হোটেলে। ইকবালের হাত সুরসুর করছে। পুষ্প আর তার এতখানি দূরত্ব একটুও মনোপুত হচ্ছে না। পেছনে পিউ সমস্যা না, ধূসরটা না থাকলেই টানমে তারা চিহ্নরে কাছে নিয়ে আসত। বিয়ে করা বৈধ বউটা এত দূরে থাকবে কেন? উফ, পুষ্পটা যে কেন আগে আগে এসে সামনে বসতে গেল? ওদের এখানে বসিয়ে তারা কি পেছনে বসতে পারত না? সুন্দর জার্নিটা আরো রোমাঞ্চকর হতো দুজনের অল্প স্বল্প কাছে আসে। ইকবাল অসহায় হয়ে একবার পুষ্পর দিক চায়। একটু হাত ধরলেও মেয়েটার রাগও করবে এখন। পেছনে বসা বড় ভাইয়ের সামনে স্বামীর আশেপাশেও ঘিসবে না সে। এদিকে পিউ 2 মিনিটের মাথায় একটু একটু করে এগোচ্ছে। এমন ভাবে নড়ছে যেন সিটটাও টের না পায়। সময় যেতে যেতে এমন এগোনোর দরুন একদম ধূসরের কাছে চলে এলো সে। আর কেবল একটুখানি ফাঁকা মাঝে ধূসরের ঘড়ি পরা হাতটা সেই ফাঁকাতেই রাখা। পিউ চোরা চোখে সেদিকে চাইল, নিজের হাতটা সন্তর্পণে পাশে রাখল। বেহায়া মনের ভীষণ রকম ইচ্ছে জাগল ওই হাতটা একটু ছুঁয়ে দেওয়ার।
কনিষ্ঠ আঙুলটা হালকা উঁচু করে ধূসরের আঙুলে লাগাতে যাবে যখনই সহসা পাশ ফিরল ধূসর। পিউ ঘাবড়ে গেল অমনি। আঙুলটা থেমে তটস্থ ভূমিতে ফিরে এলো জায়গায়। আর সেও বিদ্যুৎ বেগে সরে লেপ্টে গেল জানলার কাছে। ধূসর কপালে ভাঁজ পড়ে, হতভম্ব নেত্রে তাকায়। পিউ আরো ঘাবড়াল তাতে। ভতারা চিহ্ন অয়, ভতারা চিহ্ন অয়, অথচ হাসার চেষ্টা করে বলল, সরে বসেছি তো। ধূসর জানলার দিক ফিরে লম্বা শ্বাস ফেলল, যার প্রতিটি ধাপে বিরক্তি। এই আহাম্মক মেয়েটাকে নিয়ে কোথায় যে যাবে। তারপর একই রকম তাকালো আবার। পিউয়ের মুখটা শুষ্ক। এইভাবে দেখছেন কেন উনি? একটু তো কাছে এগিয়েছে। আচমকা কনুই ধরে টান দিল ধূসর। পিউ হুমড়ি খেয়ে এসে গায়ের ওপর পড়ল। চমকে গোল গোল চোখে চাইল তার চিবুকের দিকে। কতক্ষণ ফ্যালফ্যাল করে চেয়েই রইল ওভাবে। ধূসরের লম্বা হাতটা কনুই ছেড়ে পিঠ পার করে কাঁধে পড়তেই খুশে এলো। অমনি শুরু হলো চিরচেনা পরিচিত গতরের কাঁপাকাঁপি স্বভাব, সাথে বুকের টিপ টিপ আওয়াজ স্পষ্ট। এমনকি শীর্ণ হাতের কবজি দুটো আঙুল শুদ্ধ কাঁপছে। ধূসর তীক্ষ্ণ চোখে দেখল সেই কম্পন। স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, এতক্ষণ তো ঠিক ছিলিস, আমি ধরতেই মৃগী রোগ শুরু। প্রিয় অবলা সহায়হীন নেত্রে চায়। বলার মতো কিচ্ছুটি নেই এখানে। সত্যি তো, কেন এরকম হয় ওর সাথে? কি সমস্যা? কি করলেই বা যাবে এসব? ধূসরদের 4 সিট সামনে, প্লেনের সিট পড়েছে ইকবালদের। পিউ ছোট্ট গোলাকার জানলা ঘেঁষে বসল। পাশেই ওর প্রিয় ধূসর ভাই, অথচ তার মনের মধ্যে উত্তেজনা নেই। ভেতরটা ছটফট করছে, খুব অস্থির লাগছে, ঘামাচ্ছেও। আজকেই প্রথমবার উঠেছে প্লেনে। ঢাকা ছেড়ে বাইরে কোনো দিন যাইতনি। যা যেত, যতটুকু গিয়েছে, গাড়ি করে মামার বাড়ি, ওইটুকু ওর গণ্ডি। তাছাড়া অনেক ওপরে বা উঁচুতে উঠলে ভয়ও লাগে। বুক কাঁপে, লাফায়, মাথা ঘোরে। ছাদেও খুব একটা ওঠে না এই জন্যে। প্লেন ওপরে ওঠার সময় মাইক্রোফোনে একটা চিকন মেয়েলি স্বর ভেসে এলো। সবাইকে সিট বেল্ট বাঁধতে অনুরোধ করছেন। পিউ তারা চিহ্নতমকে খেয়ালি করল না। তার চোখ জানলার ওপাশে। ধূসর নিজেই ঝুঁকে এসে বেল্ট বেঁধে দিল। পিউ স্পর্শ পেয়ে নড়েচড়ে ওঠে। তারা চিহ্ন তো সশস্ত্র লোচনে তাকায়। তার পল্লব অস্বাভাবিক রকম কাতারা চিহ্ন পছে। বক্ষপট ধরফর করছে। কপাল, নাকের ডগা চিকচিক করছে ঘামে। ধূসর কোমল গলায় সুথাল। ভয়ও লাগছে। পিউ মাথা দোলাল। ধূসর নিজে থেকেই তাকে নিয়ে এলো কাছে। একদম বুকের সাথে পেঁচিয়ে ধরে বলল, চোখ বন্ধ কর, আমি আছি। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ বাধ্য মেয়ে, খিচে চোখ বুজে নেয়। ধূসরের বুকের মাংসে মিশে যায়। আকস্মিক একটু আগের ভতারা চিহ্ন অয়টা আস্তে আস্তে নেমে এসে থমকে দাঁড়ায় অনুভূতির দোরগোড়ায়। ধূসর ভাইয়ের এত কাছে সে, মস্তিষ্কের নিউরনে সবখানে পৌঁছে যায় সেই বার্তা। পিউ কুণ্ঠায় নুয়ে গেল। ভয়ে তারা চিহ্ন ডরের বদলে ঠোঁট চেপে সলজ্জিত হাসল। প্লেন আস্তে ধীরে ওপরে ওঠে। একটা সময় মেঘ ছয়। পেজা তুলোর মতো কাদম্বিনী তারা চিহ্ন অরে করে দাপট সমেত উঠতে থাকে। পিউ সোজা হলো না। অমন চোখ বুজে থাকতে থাকতেই বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। দীর্ঘকায় নিঃশ্বাস ঠিকরে পড়ছে ধূসরের লোমশ বুকে। সে ঘুমন্ত পিউয়ের দিকে এক পল চাইল। এভাবে থাকলে ঘাড় ব্যথা করবে ভেবে মাথাটা নিজের উলুর ওপর নিয়ে গেল। গায়ের ওড়নাটা ভালো করে টেনে টুনে আড়াল করল শরীর। একটা ছোট্ট তবে শক্ত বিছানা পেয়ে পিউ প্রস্তুতি নিল আরাম করে ঘুমানোর। পাশের সারির ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ দেখে গেলেন ওদের। একটা বলিষ্ঠ পুরুষের পাশে কবুতর ছানার মতো মেয়েটাকে চশমার উপর থেকে নিরীক্ষণ করার চেষ্টা করলেন। শেষে ধৈর্য হারিয়ে ডাকলেন, এই যে বাবা শোনো। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর তাকালো। ভদ্রমহিলা সিটে বসে থেকেই মুখটা এগিয়ে এনে ভ্রু উঁচিয়ে শুধালেন, তোমার বোন বুঝি? ধূসরের চোখমুখের পরিবর্তন দেখা গেল না। রাগ, বিস্ময়, হতভম্বিত ভাব কিচ্ছু নেই। পিউয়ের দিক বিচক্ষণ চোখে চাইল একবার। বোঝার প্রয়াস চালালো ও জেগে কিনা। যখন বুঝল ঘুমে জবুথুবু পিউ, ওর নরম শরীরটা নিজের উরুতে আরেকটু শক্ত করে চেপে ধরল ধূসর। রাশভারী অথচ সাবলীল ভঙ্গিতে জবাব দিল, এটা আমার বউ।